আসসালামু আলাইকুম। আহ, খুবই ভালো লাগছে সামনে বাংলাদেশের প্রথম সারির বলবো সর্বোচ্চ মেধাবী মেধাবী মানুষজন যারা অ্যাপ্রন গায়ে জড়িয়ে আছো এবং তোমাদের প্রত্যেকের পরিচয়, আহ, তোমরা প্রত্যেকের ডক্টর এবং ভবিষ্যতে তোমরা আসলে পুরো বাংলাদেশকে সেবা করতে যাচ্ছ। এখানে একটা পরিচয় আমার মনে হয় যে তোমাদের যে পরিচয়টা সব থেকে বড়, রেজাল্ট দেবার পরে তোমরা প্রত্যেকে এক একজন ডক্টর হবার পাশাপাশিও সব থেকে বড় পরিচয় হচ্ছে বিগত তোমাদের জন্মের পর থেকে আজকে পর্যন্ত এই পজিশনে আসার পেছনে যে মানুষজন তোমাদের পেছনে এত বেশি পরিশ্রম করেছে, তোমাদের যে মা বাবা, তুমি মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে তাদের পরিচয়ও চেঞ্জ হয়ে গেছে। তুমি ডক্টর, তার থেকে বড় পরিচয় তোমাদের মা বাবা একজন ডক্টরের মা বাবা। তো শ্রদ্ধা জানাচ্ছি এখানে উপস্থিত যে গার্জিয়ানরা রয়েছেন, মা বাবা রয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যে তারা বাংলাদেশের ভবিষ্যৎ সেবকদেরকে তৈরি করেছেন। সো সেই সকল বাবা মায়ের জন্য একটা করতালি। খুব বেশি কথা বলতে চাই না। আমার বড় বোন সলিমুল্লাহ মেডিকেল থেকে পড়াশোনা করে এখন FCPS পার্ট 2 চলছে ওর। ও BCS ক্যাডারও হয়েছে। ও খুব পরিশ্রমী একজন শিক্ষার্থী ছিল। তো আমি খুব কাছ থেকে দেখেছি এবং মজার বিষয় হচ্ছে HSC পরীক্ষা পর্যন্ত শুনতে একটু অড লাগতে পারে, আমি এবং আমার বোন একই রুমে একই বেডে ঘুমিয়েছি, আসলে শুনতে অবাক লাগতে পারে। তো আমি খুব কাছ থেকে দেখেছি একজন মেডিকেল শিক্ষার্থীর ডেডিকেশন কীরকম হতে পারে। তো আমি দেখেছি যে ঈদের দিনে পড়াশোনা করেছে, এত হার্ড ওয়ার্কিং করেছে। তো জানি না তোমাদের মধ্যে মেধার পার্থক্য আছে কিনা, তবে এটা সত্য তোমরা প্রত্যেকেই মেধাবী এবং তোমরা প্রত্যেকেই অনেক বেশি হার্ড ওয়ার্কিং বলেই আজকের এখানে এসেছো। তো ক্যারিয়ার চুজিংয়ের ক্ষেত্রে আমরা যারা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার পছন্দ করেছি বা ইঞ্জিনিয়ার হয়েছি, আমরা কিন্তু যন্ত্রপাতি নিয়ে কাজ করি, তাই না? বা মেকানিক্যাল যে সকল জিনিসপত্র আছে সেগুলো নিয়ে কাজ করি, চিন্তা ভাবনা করি। তো তোমরা এমন একটা ক্যারিয়ার বেছে নিয়েছো যেখানে তোমরা স্বয়ং আল্লাহ তৈরি যে মানুষ তাদেরকে নিয়ে কাজ করবা। সো এজন্য আমার মনে হয় যে মেডিকেল প্রফেশন বেছে নেওয়াটা তোমার লাইফে সব থেকে বড় সিদ্ধান্ত ছিল এবং সব থেকে গৌরব করার মতো সিদ্ধান্ত ছিল। তো কয়েকটা রিকোয়েস্ট করতে চাই, যেহেতু মেডিকেলে প্রবেশ করছো তোমরা। একদম যদি বলো প্রথম রিকোয়েস্ট, তোমরা যখন আজ থেকে 5 বছর পরে তোমরা যখন ডক্টর হবে, সবাই যেটা চিন্তা করে যে আমি এই কাজটা করব, এই কাজটা করব, পরবর্তীতে আসলে করে না। আমি একটা প্রমিস করাইতে চাই, যখন তোমরা ডক্টর হয়ে যাবা, হতে পারে তোমার অনেকেই ঢাকার বা অনেকে ঢাকার বাইরের থাকতে পারো, তুমি যেই মাটিতে বড় হয়েছো, তোমার যেটা গ্রাম, তোমার যেটা উপজেলা, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সেই মাটির প্রতি, সেই গ্রামের মানুষজনদের প্রতি তোমাদের একটা দায়িত্ব আছে। যদি 1 মাসে সম্ভব না হয়, 6 মাসে একদিন, বছরে একদিন হইলেও ফ্রি মেডিকেল ট্রিটমেন্টের জন্য একটা সেট আপ স্থাপন করা এবং একদিনের জন্য হইলেও সেখানে যাওয়া এবং সবাইকে বিনা টাকায় ট্রিটমেন্ট দেওয়া। 5 বছর পরে যখন ডক্টর হবে, আমি চাই এই কাজটি তোমরা প্রত্যেকে করবে। সো আমরা করবো তো কাজটা, আমরা একটা প্রমিস করি আজকে। প্রমিস ভাঙলে কিন্তু গুনাহ হবে, তাই না? সো আমরা একটা প্রমিস করতে চাই, প্রমিস করছি তো? থ্যাংক ইউ। জানি না মাথায় থাকবে কিনা, শুরুর দিকে সবাই এটা চিন্তা করে, কিন্তু এই প্রমিসটা রাখতে হবে। সেকেন্ড আরেকটা অনুরোধ করতে চাই, দেখো 2020 সালে যখন করোনা হয়েছে, করোনা সময়ে আমরা কিন্তু দেখেছিলাম যে, ধরো আমাদের হৃদয়দের কথাই যদি বলি, টার্গেট ডিএমসি হৃদয়, আবরার, ফারিয়া আপু, সেই 20 সালে তোমরা কিন্তু দেখেছিলে, তোমরা অনলাইনে ক্লাস প্লে করলেই দেখতা যে হৃদয় ভাইয়া লাইভ ক্লাস নিচ্ছে, আবরার ভাইয়া লাইভ ক্লাস নিচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে তাদের এই আবরার, হৃদয়, ফারিয়া আপু বা আমরা যারা ক্লাস নিতাম, আমাদের তখন কোনো পেইড প্রোগ্রাম ছিল না, সম্পূর্ণ নিজের খরচে আমরা কিন্তু প্রায় 1.5 থেকে 2 বছর লাইভ ক্লাস নিয়েছি। তো ব্যাপারটা কীরকম ছিল যে আমি কোনো টাকা পাচ্ছি না, অলরেডি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, খুব দারুণ একটা ক্যারিয়ার সামনে ওয়েট করছে, অথচ আমরা ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। অনেকে এটা নিয়ে হাসাহাসি করেছিল। তবে কোর অফ থিঙ্কিং যেটা ছিল, যেই মুহূর্তে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে, তো তখন আমরা জাস্ট পড়াশোনাটা যাতে বন্ধ না হয়ে যায়
সেজন্য একটা সেবামূলক কার্যক্রম পরিচালনা করছিলাম। তো আমরা যদি সেই সময়ের ফ্রন্টলাইনার হই এডুকেশন সেক্টরে, তাহলে তোমরা মেডিকেল সেক্টরের ফাইটার হতে যাচ্ছ সামনের দিনগুলোতে। তো যদি বাংলাদেশে কখনো করোনাকালীন সিচুয়েশনের মতো সামনে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো সিচুয়েশন আসে, প্রথম লাইনে যেন তোমাদেরকে দেখতে পাই, ডক্টররা যেন সবার সামনের সারিতে থাকে সেবা করার জন্য। লাস্ট আরেকটা অনুরোধ করতে চাই, শুনতে খারাপ শোনা যায়, খুবই সরি, যে ডাক্তারদেরকে কসাই বলা হয়, তাই না? আমরা শুনেছি না? শুনেছি। কেন বলা হয়? কারণ আমরা আমাদের প্রফেশন সম্পর্কে, আমাদের কার্যক্রম সম্পর্কে আমরা সবাইকে সচেতন করে তুলতে পারি না। কিছুদিন আগে ইউনাইটেড মেডিকেলের একটা ঘটনা তোমরা মনে হয় দেখেছো, যে ভুল চিকিৎসা একজন মারা গিয়েছে, একটা ছোট পিচ্চি মারা গিয়েছে। আসলে নিউজে যে ঘটনাটা বাইরে এসেছে, আসল ঘটনা কিন্তু সেটা না। ওখানে মানে কোনোভাবেই দোষী ব্যক্তিটা একজন ডক্টর ছিলেন না, এবং 99% ক্ষেত্রেই কিন্তু ঘটনাটা এরকম হয়, মিডিয়াতে যেটা একটু অন্যভাবে আসে। তো আমরা চাইবো এই ট্যাবুটা যেন তোমরা ভেঙে ফেলতে পারো, যে ডক্টররা এই মেডিকেল প্রফেশনটাকে পেশা হিসেবে নেয় না, ডক্টররা এই মেডিকেল প্রফেশনকে সেবা বা ব্রত হিসেবে নেয়। সো আমরা চাইবো যে তোমরা এই ট্যাবুটা ভেঙে ফেলবা। সবশেষ, এখানে উপস্থিত খুবই স্মার্ট, খুবই মেধাবী মানুষজনদের সামনে আসলে কথা বলতেও আমার কাছে মানে আমি নিজে অনেক বেশি গৌরব ফিল করছি। একই সাথে মনে হচ্ছে যে এটা আমার জন্য অনেক বড় সুযোগ, যে এত এত মেধাবী মানুষের সামনে কথা বলছি। বন্দি পাঠশালার টার্গেট ডিএমসি প্রোগ্রাম থেকে এবছর তোমরা যারা চান্স পেয়েছো, আমরা আমাদের পুরো বন্দি পাঠশালাবাসী শুধুমাত্র তোমাদের এই চান্স পাওয়ার সময়েই না, সামনের দিনগুলোতেও তোমাদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের গাইডলাইন, যে কোনো কিছুতে আমরা তোমাদের পাশে থাকতে চাই। তো শুধু বিগত অ্যাডমিশনের সময়েই না, তোমরা একজন ভালো ডক্টর হও, একজন মানবিক ডক্টর হও, তোমরা যেন ডক্টরদের আদর্শ হয়ে উঠতে পারো। শুভকামনা তোমাদের জন্য। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।